ঈশান মীরার রুমের দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলো। রাগেও শরীর কাঁপছে। মীরা সব কিছু জেনেও এই বিয়েতে রাজি হলো। আজকে মীরাকে ওর মুখোমুখি হতে হবে, আর সব বলতেই হবে। কিসের এত রাগ ঈশানের প্রতি মীরার? ভালোবাসতে সমস্যা কি? কিছুক্ষণের মধ্যে মীরা দরজা খুলে দিল। ঈশানকে দেখে অবাক চাহনিতে তাকালো মীরা। ঈশান মীরার দিকে ক্রোধ নিয়ে তাকালো। মাত্রই গোসল সেরে বের হয়েছে মীরা। চুল মুছতেছে, তোয়ালে এখনও হাতে মীরার। গায়ে একটা নীল শাড়ি জড়ানো। গোসল করায় ভেজা শরীরে শাড়িটা লেপ্টে আছে, হালকা হালকা ভিজেও গেছে শাড়িটা। এই মুহূর্তে ঈশানের মুগ্ধ হয়ে দেখার কথা কিন্তু ঈশান তা পারছে না। আর রাগ হচ্ছে খুব ঈশানের। মীরাকে কিছু বলতে না দিয়ে ওকে ঠেলে নিয়ে ভিতরে ঢুকলো। এক হাতে মীরার হাত চেপে ধরে নিজের কাছে টেনে এনে বলল, তুই বিয়ে করছিস? হুম। মীরার সহজ স্বীকারোক্তি। এতে ঈশানের মাথায় যেন আগুন ধরে গেল। এত সহজে মীরা কথাটা বলল কিভাবে? ঈশান রাগান্বিত স্বরে বলে, কেন? তুই কি কিছু বুঝতে পারছিস না, নাকি বুঝতে চাইছিস না? মীরা ঈশানের থেকে নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে, বিয়ে করছি আমি, এতে আপনার কি? বিয়ে তো করতেই হবে না, এ তো বোঝাবুঝির কি আছে? ঈশান এবার দু হাতে মেয়েটার বাহু আটকে ধরে বলে, বোঝাবুঝির কি আছে মানে? তুই খুব ভালো করে জানিস আমি তোকে ভালোবাসি, তোকে আমার চাই। তারপরও তুই বিয়ে করছিস কেন? ঈশান জোরে মীরার বাহু চেপে ধরেছে, ফলে মীরা ব্যথা পাচ্ছে। কিন্তু এসব দেখার সময় না। আগে ঈশানকে সরাতে হবে এখান থেকে, না হলে কোনো বিপদ বাঁধিয়ে ফেলবে। মীরা বলল, আমি চাই না আপনাকে, ভালোবাসি না। মণিমা যার সাথে আমার বিয়ে ঠিক করেছে আমি তাকেই বিয়ে করব। মীরার কথাগুলো ঈশানের রাগ ক্রমান্বয়ে বাড়িয়ে দিচ্ছে। চোখ দুটো লাল হয়ে গেছে, পানিতে টলমল করছে চোখ জোড়া। মীরা আবারও বলল, জোর করে কিছু পাওয়া যায় না, তাই আপনিও পাবেন না। কোনো ঝামেলা করার চেষ্টা করবেন না, আমি এসব ঝামেলা চাই না। ঈশান তার গলার স্বর নামিয়ে বলল, তোর মনে কি আমার জন্য এইটুকু দয়া মায়া নেই? জায়গা নেই মীরা? হ্যাঁ। মীরা তার চোখ নামিয়ে নিয়েছে। এর উত্তর মীরাও ঠিকভাবে দিতে পারবে না। তবে ঈশানের চোখে চোখ রাখতে পারছে না মীরা, তাই চোখ সরিয়ে নিয়েছে। আটকে যাওয়া কণ্ঠে সে বলল, আছে, তবে এই না যে আপনাকে নিয়ে সবসময় ভাবতে হবে, আপনার জন্য মনে আলাদা করে জায়গা করতে হবে। ঈশান ছেড়ে দিল মীরাকে। তারপর বলল, আমি চাইলে তোর বিয়েটা আটকাতে পারতাম, কিন্তু আমি তা করব না। যেখানে তুই রাজি না সেখানে বাড়ির লোকদের বুঝিয়ে কী লাভ? কর তুই বিয়ে, আমি কিছুই বলবো না। তুই যদি এভাবে সুখে থাকতে পারিস তাহলে তাই হবে। ঈশান বেরিয়ে যেতে গেলে আবারও ফিরে আসলো। মীরা দুহাত চেপে কাছে টেনে আনলো। করুণ স্বরেই বলল, কিন্তু একটা কথা বলতো, আমার প্রতি তোর এত বছর দূরে অভিমান জন্মেছে, আর আমার মনে ভালোবাসা। তোর এত বছরের অভিমানের পাহাড়কে আমার ভালোবাসা দিয়ে গুড়িয়ে দিতে পারলাম না কেন? এতে কি আমার দোষ ছিল, নাকি কোনো ভুল ছিল আমার ভালোবাসার? হয়তো কোনো ভুল ছিল বলেই আমার ভালোবাসা তোর মনে পৌঁছাতে পারিনি। আমি সত্যি ব্যর্থ হয়েছি, ঠিক আব্বুর মতোই। তোর প্রিয় উঠতে পারিনি, অপ্রিয় হয়েই রইলাম। ঈশান মীরাকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে বের হয়ে যায়। মীরা নিজেকে সম্পূর্ণ বর ছেড়ে দিয়েছে, তাই সামান্য ধাক্কায় তাল সামলাতে না পেরে ড্রেসিং টেবিলের সাথে ধাক্কা খায় মীরা। ব্যথা পায় না, তবু মীরার চোখে পানি চলে আসে। কিন্তু কেন? ঈশানের জন্য? হয়তো তাই। মীরা কাঁদতে কাঁদতে খাটের উপর বসে পড়েছে। জোরে জোরে কাঁদতে ইচ্ছে করছে মীরার, কিন্তু পারছে না। বাড়িতে সবাই আছে, কি ভাববে তারা? তবুও চোখের পানি বাদ মানছে না মীরার। ঈশানকে ফিরিয়ে দিয়ে কি সে ভুল করছে? এমনিতেই ওর জীবনে অনেক ভুল জমা হয়ে আছে, তবে ঈশানকে ফিরিয়ে দেওয়ার যথেষ্ট কারণও আছে মীরার কাছে। হাঁটু মুড়ে খাটের উপর বসে আছে মীরা। মোহিত নিঃশব্দে এসে দাঁড়ায় মীরার সামনে। হঠাৎ মোহিত সামনে চলে আসায় মীরা থতমত খেয়ে যায়। তাড়াতাড়ি চোখের পানি মুছে মোহিতের দিকে তাকিয়ে বলে, তুই বস এখানে। মোহিত মীরার পাশে বসে বলল, ঈশান ভাইয়া চলে গেছে? মীরা মাথা নিচু করে বলল, ভালো। আমি তোমার থেকে অনেক ছোট আপু, তোমার সাথে সব সময় মজা করি। বউ বলে ডাকি, এতে তুমি বিরক্ত হও না। ছোট বলে স্নেহ করে, তবে ছোট হলেও আজকে একটা কথা বলি তোমাকে। মীরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মোহিতের দিকে। মোহিত হালকা হাসলো, বলল, ঈশান ভাইয়াকে ফিরিয়ে তুমি ভালো করনি। সে সত্যিই তোমায় ভালোবাসে। আমার মনে হয় তুমিও চাও ঈশান ভাইয়াকে, তাহলে ভাইয়াকে ফিরিয়ে কেন দিলে? মীরা কথা বলল না, চুপ করে বিছানার চাদরের দিকে তাকিয়ে আছে। মোহিত বলল, তোমার ব্যাপারে সবই বলেছে ঈশান ভাইয়া আমাকে। তোমরা খুব অল্প সময় একসাথে ছিলে, আর দীর্ঘ সময় দূরে। ঈশান ভাইয়া চাইলে তোমাকে বলতে পারতো, কিন্তু সে ভুলেনি। তোমাকে নিজের মনে আলাদা একটা জায়গা দিয়েছে, কিন্তু তুমি তা করনি। তবুও সে এত বছর পর তোমার মনে জায়গা করে নিতে চেয়েছে, কিন্তু সেটাও তুমি দিলে না। এটা কি ঠিক হলো? মীরা রাগান্বিত স্বরে বলে, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? ঠিক বেঠিক আমি বুঝি না নাকি? বের হয় এখান থেকে। মীরার ধমকে মোহিত বের হয়ে গেল।
আর কি বলবে সে মীরাকে? মীরা নিজের সিদ্ধান্তে অটুট থাকবে, তবে মীরাও তো এই বিয়েটা মানতে পারছে না। মোহিতের মাথায় বড়সড় গিট লেগে গেছে। ঈশান বের হয়ে বাড়িতে ফিরে গেল। রুমে গিয়ে নিজের লাগেজ গুছাতে লাগলো, সাথে এটা ওটা ভাঙচুরও করছে। কাজের মধ্যে যেটা সামনে আসছে সেটাই ভাঙছে সে। ঈশানকে এইভাবে হন্তদন্ত হয়ে ছুটতে দেখে ইফাজ দ্রুত ঈশানের রুমে আসে। ঈশানকে নিজের ব্যাগপত্র গোছাতে থেকে অবাক হয় ইফাজ। বলে, কি হয়েছে ঈশান, লাগেজ গোছাচ্ছিস কেন? ঈশান গুছাতে গুছাতে বলে উঠল, আমি লন্ডন ফিরে যাব, আমার যাওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। ঈশানের কথায় আরও অবাক হলো ইফাজ। হঠাৎই ঈশানের কি হলো যে লন্ডন ফিরে যেতে চাইছে? তবে ঈশানের কিছু একটা হয়েছে তা বেশ বুঝতে পারছে ইফাজ। ইফাজ বলল, কিছু তো হয়েছে তোর, আমাকে বল না কি হয়েছে, তোর মা কি কিছু বলেছে? ঈশান ইফাজের দিকে তাকিয়ে বলল, আমাকে কেউ কিছু বলেনি, আমি লন্ডন ফিরে যাব ব্যাস। দেখ ঈশান, এই মুহূর্তে লন্ডন যাওয়ার ব্যবস্থা করা যাবে না, তোকে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঈশান চেঁচিয়ে বলল, কিন্তু আমি পারছি না এখানে থাকতে, আমার দম বন্ধ হয়ে আসছে, আমার কিছু ভালো লাগছে না। ঈশান খাটের উপর ধপ করে বসে পড়ল। সে মীরার বিয়ে কিছুতেই দেখতে পারবে না, কিছুতেই না। তাই ও লন্ডন ব্যাক করবে। ইফাজকেও কিছু বলল না। ইফাজ ভাবতে লাগলো ঈশানের কি হলো। সকালে তো বেশ ফুরফুরে মেজাজে বের হয়েছিল। ঈশান পিহুর কাছে গিয়েছিল এটা বেশ জানে ইফাজ। ঈশানের রুম থেকে বের হয়ে এসে মীরার নাম্বারে ডায়াল করলো, কিন্তু মীরার ফোন বন্ধ। পিহু বা সামিরের ফোন নাম্বার নেই ইফাজের কাছে। ইফাজের কৌতূহল বাড়ছে, তাই সে গাড়ি নিয়ে বের হয়ে পড়ল। পাত্রপক্ষ এসে গেছে, সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত পিহু আর মুক্তা। ঈশান চলে গেছে শুনে পিহু অবাক হলেও আপাতত তা পাত্তা দিল না। মীরাকে সামনে এনে বসানো হয়েছে, মাথা নিচু করে বসে আছে মীরা। ছেলের মা বাবা সহ আরও কিছু অভিভাবক এসেছে, তারা আগেই মীরাকে দেখে গিয়েছিল। পিহু অসুস্থ ছিল বিদায় তারা আর কিছু বলেনি। এখন পিহু সুস্থ, তাই তারা পাকা কথা বলতে এসেছে। মীরা এখনও চোখ তুলে তাকায়নি। দেখুনি কার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। ইচ্ছে করছে না মীরার, শুধু ভাবছে যদি ঈশান কোনো ঝামেলা করে। সবাই এ বিয়ে নিয়ে কথা বলছে, এর মধ্যে ইফাজ এসে হাজির। ইফাজকে এ সময় দেখে পিহু অবাক হয়। হঠাৎ ইফাজ কেন এসেছে? এত মানুষ দেখে ইফাজ বিব্রত বোধ করলো। মীরা অবাক হয়ে ইফাজের দিকে তাকালো। মীরা ভাবলো ঈশান বোধ হয় ইফাজকে পাঠিয়েছে। পিহু ইফাজের দিকে এগিয়ে এসে বলল, কি ব্যাপার, তুমি এখানে? ইফাজ সবার দিকে এক পলক তাকিয়ে বলল, মেহমান এসেছে বুঝি, আমি জানতাম না, পরে আসবো। পিহু বাধা দিয়ে বলল, এসেছো যখন কারণটা বলেই যাও। ঈশান এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল, কিন্তু ও তো চলে গেছে, বাড়িতে যায়নি। হ্যাঁ গিয়েছে, কিন্তু ঈশান বলেছে ও লন্ডন ফিরে যাবে। ঈশানকে দেখে আমার ঠিক মনে হচ্ছে না, কিছু তো হয়েছে, তাই ভাবলাম তুমি হয়তো জানো। মীরাকে ফোনে পেলাম না, তাই আসতে বাধ্য হলাম। পিহু কপাল কুঁচকে বলল, কি? কিন্তু আমার সাথে তো কোনো ঝামেলা হয়নি। আচ্ছা থাক, বাড়িতে মেহমান এসেছে, ওনারা চলে যাক, তারপর এই বিষয়ে কথা হবে। ইফাজের কথা শুনে মীরাও থম মেরে গেছে। ঈশান আবার লন্ডন ফিরে যাচ্ছে? অস্বস্তি হলেও মীরা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। ইফাজ মাথায় নেড়ে চলে আসতে নিলে মুহিত বলে উঠল, আমি জানি ঈশান ভাইয়া কেন লন্ডন ফিরতে চাই। সবে উৎসুক দৃষ্টিতে মুহিতের দিকে তাকালো। মুহিত জানে? মীরা পারছে না মুহিতকে চুপ করাতে, সবার সামনে তাই চুপ করেই রইল। ইফাজ বলল, তুমি জানো? তাহলে বলো। মুহিত জানে, সব বলে দিলে মীরা ওকে আস্ত রাখবে না। তবু সে সাহস নিয়ে বলল, মীরা আপুর জন্য। পিহু বলে উঠল, কি? হ্যাঁ তো, ঈশান ভাইয়া চায় না মীরা আপু অন্য কাউকে বিয়ে করুক, কিন্তু মীরা আপু ঈশান ভাইয়ের কথা শোনেনি। কিছুক্ষণ আগেই তো দুজনে ঝগড়া করলো, এজন্যই বোধহয় ঈশান ভাইয়া চলে যেতে চাইছে। মীরা চোখ বন্ধ করে ফেলে। এভাবে বাহিরের লোকদের সামনে না বললেই পারত মোহিত। কোনো কথা যেন তার পেটে আটকায় না। ইফাজ অবাক হয়ে বলে, কিন্তু মীরার বিয়ে নিয়ে ঈশানের সমস্যা কি? মোহিত চোখ বড় বড় করে ফেললে বলল, বুঝতে পারছেন না আঙ্কেল, ঈশান ভাইয়া তো মীরা আপুকে বিয়ে করতে চাই, ওই মানে ভালোবাসে আর কি। সবাই বড় বড় চোখে মোহিতের দিকে তাকালো। এই মুহূর্তে মোহিত নিজেকে সেলিব্রিটি হিসেবে আবিষ্কার করলো। কত সুন্দর সবাই ওর দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে। তবে সে জনপ্রিয় সেলিব্রিটি নয়। এরপর তার উপর যে ডান্ডার বাড়ি পড়বে, তখনই মীরার উপর চোখ গেল মোহিতের। গরম চোখে তাকিয়ে আছে মীরা। মোহিত শুকনো ডোক গিলে মেকি হাসি দিল। পিহু মোহিতের দিকে এগিয়ে এসে বলল, এসব সত্যি? মোহিত নিঃসংকোচে বলল, সত্যিই তো, মীরা আপুকে জিজ্ঞেস করে দেখো। পিহু মীরার দিকে তাকালো। মীরা নিচের দিকে তাকিয়ে তার হাত কসলাচ্ছে। বাড়ির এত মেহমানদের সামনে কিছু বলাটা তার ঠিক হবে না, তাই পিহু চুপ করে গেল। কিন্তু এদের বিয়ে করবে কিভাবে? মুখের উপর তো চলে যেতে বলা যায় না। তবে পিহুর কাজটা ছেলের বাবা আরও সহজ করে দিল। তিনি বললেন,
আপনাদের আগে মেয়ের মতামত নেওয়া দরকার ছিল। মেয়ে যখন রাজি না, তাহলে আমরা আর এগোতেও চাই না। তবে এতে আপনাদের দোষ দিব না। আজকাল এরকম ঘটনা অহরহই ঘটে। আমরা আসি, হ্যাঁ। পাত্রপক্ষ পোটলা পুটলি নিয়ে চলে গেল। ওনারা চলে যেতে মুক্তি এসে মোহিতের কান টেনে ধরে বলল, এত মানুষের সামনে এসব বলার কি দরকার ছিল বলতো? সবাই যাওয়ার পর বললে কি হতো? নেহাত ওনারা ভালো মানুষ বলে কিছু বলেনি, না হলে অপমান করে ছাড়ত। মোহিত মায়ের থেকে ছাড়া পাওয়ার জন্য নড়তে লাগলো। বলল, মা ছাড়ো না। ইফাজ মুক্তাকে থামিয়ে দিয়ে বলে, ওকে বকছো কেন? ও তো ঠিকই বলেছে। আর পাত্রপক্ষ একদিন না একদিন তো সব জানতই। কিন্তু আসল কথা হলো মীরা কি চাই। ওদের ব্যাপারে তো আমি কখনো ভেবেই দেখিনি। তবে ঈশান কিন্তু খুব রেগে আছে। পিহু মীরাকে কিছু বলার জন্য এগিয়ে আসতে মীরা হনহনিয়ে রুমে চলে গেল। মুক্তা মীরার পিছু পিছু ওর রুমে গিয়ে বলল, কি হয়েছে মীরা তোর? ঈশানকে মানতে তোর সমস্যা কেন হচ্ছে? তবে আমার মনে হয় কি পিহু মেনে নেবে তোদের ব্যাপারটা। মীরা গলা খাকড়ি দিয়ে বলল, মানলে মানুক, তবু আমি মানব না। আন্টি তুমি যাও, আমাকে একা থাকতে দাও। মুক্তা আবারও বলল, কেন মানবি না? কারণটা তো বল। আমি কিভাবে মানব সব, যেখানে মণিমা ভালো আব্বুকে মেনে নিতে পারছে না, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, সেখানে আমি কিভাবে তার ছেলের সাথে সম্পর্কে জড়াবো? ভেবে দেখেছো সেটা একবার? যে সম্পর্ক গড়ে উঠেও শেষ হয়ে গেছে, আমি সেই সম্পর্কের মাঝখানে থাকতে পারবো না। এতে মণিমায়ের কষ্ট হবে, আমি তা জানি। তাই এ সম্পর্কে না জড়ানো ভালো। আমি মণিমায়ের জন্য নিজের সব ইচ্ছে অনুভূতি কবর দিয়ে দিয়েছি। আমার কোনো কষ্ট হচ্ছে না, আর হবেও না। তুই আমার কথা এত ভাবিস না। মীরা দরজার দিকে তাকিয়ে দেখলো পিহু দাঁড়িয়ে আছে। পিহু ভিতরে এসে বলে, তুই তোর মনের কথাই শোন। আমি আমার মনের কথাই শুনছি। আর তুমি কি বললে? তোমার কষ্ট হচ্ছে না? এটা আমাকে বিশ্বাস করতে হবে? তুমি আমায় হাসালে। আমি পারবো না ঈশানের সাথে থাকতে। তাহলে প্রতিনিয়ত আমার তোমার কথা মনে পড়বে। তুমি যে এখনও নিজের সুখ ফিরে পাওনি। মীরার কথা শুনে পিহু কিছু কি বলবে ভেবে পেল না। মুক্তা পিহুকে নিয়ে রুম থেকে বের হয়ে এলো। ইফাত সোফায় বসে আছে। পিহু আসতে এসে উঠে দাঁড়ালো। বলল, এখন কি হবে? ঈশান যখন বলেছে তখন ও লন্ডন ফিরবেই। মুক্তা বলল, পিহু মীরার ঈশানের ভবিষ্যৎ নষ্ট করিস না। শুনলি তো মীরা কি বলল? তোকে সুখী দেখতে চাইও। পিহু কঠোর স্বরে বলে, কি বলতে চাইছিস তুই? আর মীরা আমাকে ইফাজের কাছে ফিরে যেতেও বলেনি। সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। ইফাজ বলল, তা না হয় মানলাম, কিন্তু নিজের ছেলেকে তো খুশি দেখতে চাও, তাহলে মীরাকে বোঝাও। তবে আমার মনে হয় না মীরা বুঝবে। পিহু আবার চিন্তায় পড়ে গেল। সত্যি মীরা এখন কিছুই বুঝবে না। পিহু চিন্তিত হয়ে বলে, তাহলে এখন উপায় কি হবে? ইফাজ সহজভাবেই বলল, তুমি তো আমার কাছে ফিরবে না, কিন্তু মীরাকে এটা বোঝাতে হবে যে আমাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে গেছে। পিহু সন্দেহ দৃষ্টিতে ইফাজের দিকে তাকাতেই সে বলে, আমি ওভাবে আসলে বলতে চাইনি। তবে আমার কথাটা ভালো না লাগলে অন্য ব্যবস্থা করতে পারো। মোহিত এতক্ষণ সবার কথা শুনছিল। এবার সে মুখ খুলল। মীরা আপুও ঈশান ভাইয়াকে পছন্দ করে, তাই তো ঈশান ভাইয়াকে ফিরিয়ে দিয়ে কাঁদছিল। আমার মনে হয় আঙ্কেলের কথা শোনা উচিত। পিহু এবার সব গুলিয়ে ফেলছে। কার কথা শুনবে সে? মন তো কথা কথাই বলছে। কি করবে তা পিহু ভেবে পাচ্ছে না। তাই আপাতত সে সিদ্ধান্ত নিল যে মীরা আর ঈশানকেও মুখোমুখি প্রশ্ন করবে। তাই পিহু ইফাজকে বলল, ঈশানকে কল করে এখানে আসতে বলতে। ঈশান নিজের রুমে পায়চারি করছে। বাংসুর তার শেষ হচ্ছেই না। ওর ইচ্ছে করছে মীরাকে দূরে আছাড় মারতে। এত বড় সাহস যে ঈশানকে রিজেক্ট করে! তখন দৌড়ে কানের নিচে দুটো লাগালেই ঠিক হয়ে যেত। মীরার প্রতি রাগ তরতর করে বাড়ছে ঈশানের। এই মুহূর্তে চিবিয়ে খেতে ইচ্ছে করছে মীরাকে। আর একটু সময় ওখানে থাকলে সে লঙ্কাকাণ্ড বাড়িয়ে ছাড়ত। চলে এসে ভালোই করেছে ঈশান। রাগে পুড়ছে ঈশান। তখন ইফাজের ফোন এলো। ইফাজ তাকে পিহুর বাড়িতে যেতে বলেছে। ঈশান কয়েকবার বারণ করলেও শেষমেশ রাজি হলো। সবাই ঈশানের জন্য অ্যাড করছে। মীরা এখনও তার রুমে আছে। কিছুক্ষণের মধ্যেই ঈশান এসে হাজির। রাগটা তার একটুও কমেনি। পিহু ঈশানকে নিজের পাশে বসিয়ে মোহিতকে বলল, মোহিত, মীরাকে ডেকে নিয়ে আয়। মোহিতের কলিজার পানিতে শুকিয়ে গেল। না জানি মীরার রুমে ঢুকলে আর বেরোতে পারবে নাকি। এই মুহূর্তে মীরার রুমটা 40 স্তরের গুহার মতো মনে হচ্ছে, আর নিজেকে আলিবাবা। কিন্তু মোহিতের আলিবাবার মতো সাহস নেই যে 40 স্তরের বিরুদ্ধে লড়বে। তবে 40 স্তর বলতে সে মীরাকেই বুঝছে। মীরা 40 স্তরের থেকেও কম নয়। মোহিত বকি থুতু দিয়ে মীরার রুমে গেল। মনে মনে বলল, চিচিং পাক। বলতে বলতে দরজা খুলল। মীরা তার হাতে ছড়ি খোলার জন্য উদ্যত হচ্ছে। ডান হাত বা হাতের উপর দিয়ে আয়নায় মোহিতের প্রতিবিম্ব ভেসে ওঠে। মোহিত ডোক গিলছে বারবার। মীরা মোহিতের দিকে ঘুরতে এসে 2 কদম পিছিয়ে যায়। মীরা হাত বাস করে দাঁড়িয়ে বলল, এদিকে আয়।
মীরার শান্ত আওয়াজেও জ্বরের আভাস পেয়েছে মোহিত। মীরা আবার বলল, মারবো না, এদিকে আয়। মোহিত আবার সাহস করে মীরার সামনে গেল। মীরা বলল, তোকে এত সব কে বলতে বলেছে? তাও আবার সবার সামনে? ঈশান বলেছে? এমা না না, আমি নিজে থেকেই বলেছি। ঈশান ভাইয়া আমাকে কিছুই শিখিয়ে দেয়নি। তাহলে না বললেই পারতি। মোহিত অসহায় মুখে বলল, ঈশান ভাইয়া খুব কষ্ট পাচ্ছিল। তোমার বিয়ে হয়ে গেলে বেচারা আরও কষ্ট পেত, তাই। মীরা মুখে রাগি বা ফুটিয়ে বলল, তাই পাকনামি করে এসব করতে গেছিস? মীরা কথা শেষ করতে করতে মোহিতের গাল লাল করে দিল। মোহিত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এর আগেও সে অনেকবার মীরার হাতে থাপ্পড় খেয়েছে, তবে এবারেরটা বোধহয় একটু জোরেই লেগেছে। মীরা বলল, ফের যদি তোকে এমন পাকনামি করতে দেখেছি তাহলে তোকে পর্দায় শোবাবো। মোহিত গালে হাত বুলাতে বুলাতে বলল, আচ্ছা ঠিক আছে। আর তোমাকে আন্টি ডাকছে? কী সব কথা বলবে? ঈশান ভাইয়াও এসেছে। মীরার ব্রুজোড়া কুঁচকে এলো। ঈশান আবারও এসেছে? মীরা বাহিরে চলে আসে। মোহিত গালে হাত দিয়ে মীরার পিছন পিছন আসলো। পিহু হাত বাড়িয়ে মীরাকে কাছে ডাকে। মীরা পিহুর কাছে যেতেই মীরাকে টেনে নিজের পাশে বসালো। পিহু মাঝখানে ও দুপাশে ঈশান আর মীরা। ঈশান মীরার দিকে তাকায়নি, সে মীরার উপর রেগে আছে। পিহু বলে উঠল, এবার তোরা দুজন খোলাসা করে বলতো। মীরা চুপ করে রইল, আর ঈশান অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। পিহু আবার বলল, ঈশান তুই কিছু বল। আর আমাকে আগে জানালি না কেন যে তুই মীরাকে পছন্দ করিস, ওকে বিয়ে করতে চাস? তাহলে তো আমি ওর জন্য ছেলেই দেখতাম না। পিহুর কথা শুনে ঈশান হুট করে বলে উঠল, কে বলেছে আমি মীরাকে বিয়ে করতে চাই? আমি মীরাকে বিয়ে করব না। তোমরা যার সাথে মীরার বিয়ে ঠিক করেছো তার সাথে বিয়ে দিয়ে দাও মীরার। আমার কিছু যায়ও আসে না। ঈশানের কথা শুনে পিহু জোরে শ্বাস ফেলল, কারণ ও বুঝেছে যে ঈশান রাগের মাথায় এসব বলছে। ইভাস বলে উঠল, তাহলে রাগ করেছিস কি জন্য? লন্ডন ফিরে কেন যেতে চাইছিস? আমার ইচ্ছা, আর এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। পিহু ঈশানকে শান্ত করতে বলল, কিন্তু আমরা সবাই জানতে চাই। রাগের মাথায় এমন কিছু বলিস না বা করিস না যে পরে তার জন্য আফসোস করতে হয়। ঈশান গলা চেড়ে বলে, আমি কোনো আফসোস কেন করব? ওকে আমি সব বলিনি, ভালোভাবে বুঝিয়েছি পর্যন্ত। না, উনি কিছু বুঝবেন না। মহারানী ভিক্টোরিয়া হয়ে বসে আছেন। ও নিজেকে কি ভাবে, বিশ্ব সুন্দরী নাকি? ওর থেকে সুন্দর কি আর কোনো মেয়ে নেই? আমার ওকে বিয়ে করতে বয়ে গেছে। ওর মতো মেয়েকে আমি কেন বিয়ে করতো? ঈশানের কথা শুনে মীরা দাঁড়িয়ে পড়ে। এভাবে অপমান সে মেনে নিতে পারছে না। জোর গলায় বলল, আমি ভালো না তো আমার পিছনে পড়ে আছো কেন? লন্ডন যাও। হ্যাঁ, আমি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করি, হয়েছে? যত সব পাগল ছাগল। মীরা পিহুর দিকে তাকিয়ে বলে, মণিমা, তোমার ছেলে আমাকে অপমান করছে, তুমি চুপচাপ বসে আছো? পিহু কিছু বলার আগে ঈশান বলে উঠল, এই তুই আমাকে পাগল ছাগল বললি কেন? পাগল তো তুই। আয় তোকে কাঁঠাল পাতা খাওয়াই। মীরা রাগ আরও বাড়ল। কটপট করে তাকিয়ে বলে, আমাকে কাঁঠাল পাতা খাওয়াবে মানে? অসভ্য বেয়াদব ছেলে কোথাকার। ঈশান মীরার কাছে এগিয়ে এসে বলে, তুই কাকে বেয়াদব বলছিস? এই শোন, আমার পিছনে কত মেয়ে ঘোরে তা কি তুই জানিস? জানি তো। তোমার মতো মেয়েরাই তোমার পিছনে ঘুরে, রাতভর বারে গিয়ে মাতলামি করে। ওয়াক থু। বেশি বাজে কথা বলবি না কিন্তু। তোকে বিয়ে করতে কে চেয়েছে? যা যা, আমি দেখব কোন বলদ তোকে বিয়ে করে। তোমাকে তো বিয়ে করতে বলিনি, তো মাথা ঘামাচ্ছ কেন? মুক্ত হয়রান ওদের ঝগড়া দেখে। সে বলল, ওরে পিহু, ওদেরকে থামা। পিহু অসহায় হয়ে বলল, আমি ভাবিনি আমার ছেলে এরকম হয়ে গেছে। পিহু ইফাজের দিকে তাকিয়ে বলে, তোমার জন্য ঈশান এরকম হয়ে গেছে। ঠিকমতো মানুষও করতে পারোনি দেখছি। ইফাজ অবাক হয়ে বলল, এখানে আমাকে টানছো কেন? আমি তো ঈশানকে মানুষ করতেই চেয়েছি। ও তো নিজেই মানুষ হতে চায়নি। তোমার দায়িত্ব পালন করনি। মুক্ত অবাক হয়ে বলল, এ কি শুরু করছিস তোরা? ওদের ঝগড়া থামাতে গিয়ে নিজেরাই ঝগড়া শুরু করে দিয়েছিস। মুক্তার কথায় পিহুর হুঁশ ফিরে। সে জোরে দমকে বলে উঠল, থাম তো তোরা। ঈশান মীরা চুপ করে গেল। পিহু বলল, ঝগড়ায় পিএইচডি করেছিস নাকি তোরা? এসব বাদ দে। মীরা, ঈশান, তোরা কি করতে চাস ভালোভাবে বল, কারণ লাইফ তোদের সিদ্ধান্ত তোরাই নিবি। মীরা মুখ ঘুরিয়ে বলল, আমি তোমার ছেলেকে বিয়ে করব না। মীরার কথা ঈশান আরও রেগে গেল। মীরার হাত চেপে ধরে বলল, এতদিন কিছু বলিনি বলে পার পেয়ে গেছিস? ভালো কথা কানে যায় না তোর? সমস্যা কি এত? আমাকে মানতে তোর এত প্রবলেম কেন? মীরা হা হয়ে গেল ঈশানের কথা শুনে। এই মাত্রই তো বলল সে মীরাকে বিয়ে করবে না, আবার এখন বলছে এসব কেন? মীরা ঈশানের প্রশ্নের জবাব না দিয়ে ওকে টেনে নিজের রুমে নিয়ে গেল। সবার সামনে দরজা বন্ধ করে দিল। মীরার এমন কাজে ঈশান খানিকটা বরকে যায়। মীরা দরজা বন্ধ করে ঈশানের দিকে ঘুরে তাকিয়ে বলে, দেখো ঈশান, আর যাই হয়ে যাক না কেন আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি আমার সব ইচ্ছে অনুভূতি অনেক আগেই কবর দিয়ে দিয়েছি, তাই আর কবর খুঁড়ে সেসব বের করতে ইচ্ছে করছে না। বলতে বলতে মীরার চোখে পানি চলে এসেছে। হঠাৎই মীরার এরকম শান্ত কণ্ঠ ঈশানের বুকে আঘাত হানে। মীরা কেন ঈশানকে মেনে নিতে পারছে না? ঈশান বলল, কারণটা কি জানতে পারি?
মীরা অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, কারণটা মণিমা। মণিমা চায় তোমার বাবা থেকে দূরে থাকতে। মণিমা কখনো তোমার বাবাকে মেনে নিবে না। 17 বছরের কষ্টগুলো এত সহজে বলা যায় না। ভালো আব্বু যতই যুক্তি দেখাক না কেন, তার দোষটাই বেশি। সে কেন এত বছর দূরে থাকার পর আবার ফিরে এলো? তোমরা ছেলেরা সহজভাবে নিতে পারলেও আমরা পারি না। মণিমা নরম মনের মানুষ ছিল, কিন্তু ভালো আব্বুকে আবার দেখে সে কঠোর হয়ে গেছে। সে তার অতীতের কথা না বলতে পারছে, না আঁকড়ে ধরতে পারছে। কোথাও একটা পিছুটান টেনে ধরছে আমাদের। এখন যদি আমি তোমাকে বিয়ে করি, তাহলে প্রতিনিয়ত ভালো আব্বুর সাথে দেখা হবে। কোনো না কোনোভাবে যোগাযোগ হবে, যা মণিমায়ের পুরনো ক্ষত তাজা করে দিবে। আমি এসব মানতে পারবো না। তাই আমাদের মাঝে দূরত্ব থাকাটাই ভালো। দূরত্ব যদি একটা মানুষকে ভালো করে দেয়। ঈশানের রাগগুলো সব দেবে গেছে। মীরা সিরিয়াসলি সব বলছে, কিন্তু ঈশান কি আদৌ দূরে থাকতে পারবে মীরা থেকে? এতদিন দূরে ছিল, কিন্তু কাছে এসে ওর প্রতি টানটা আরও বেড়ে গেছে। এখন এই বাঁধন খোলা এত সহজ হবে নাকি? ঈশান শান্ত দৃষ্টিতে মীরার দিকে তাকিয়ে আছে। সে আস্তে আস্তে মীরার কাছে এসে বলল, তুই আম্মুর জন্য সব কিছু করছিস বুঝলাম। আমি জানি আব্বু আর আম্মুর ভুল বোঝাবুঝি কোনোদিন মিটবে না, কিন্তু তুই একটা কথা বল, আমাকে কি সত্যি তুই ভালোবাসিস না? মীরা তার মুখ ফিরিয়ে নিল। ঈশান বলল, আমি তোর কথা মেনে নিচ্ছি মীরা। তোর থেকে দূরে সরে যাব। নাই পেলাম তোকে, কিন্তু তোর মনের কথাটা তো জানতে পারি, বলবি না? মীরা কথা না বাড়িয়ে দরজা খুলে দাঁড়ালো। ঈশান বুঝতে পারল যে মীরা ইঙ্গিতে ঈশানকে বেরিয়ে যেতে বলেছে। ঈশান আর কোনো কথা বলার সুযোগ পেল না। কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে থেকে বের হয়ে গেল। ঈশান বের হওয়ার সাথে সাথে মীরা দরজা বন্ধ করে দিল। এতক্ষণ সবাই ঈশান আর মীরার জন্য অপেক্ষা করছিল। ঈশানকে শুকনো মুখে বের হতে দেখে সবাই অবাক হয়ে যায়। ঈশান সোজা ইফাজের সামনে এসে বলল, আব্বু, আমার লন্ডন যাওয়ার ব্যবস্থা করো। আমি শীঘ্রই লন্ডন ফিরব। ঈশানের কথায় ইফাজ সহ সবাই অবাক। কাউকে কিছু বলতে না দিয়ে ঈশান পিহুর সামনে গিয়ে বলল, মীরাকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিও আম্মু। আর আমি একেবারের জন্য যাচ্ছি না, আবার আসব। তোমার ছেলে আবার তোমার বুকে ফিরে আসবে। মীরার বিয়েটা স্বচক্ষে দেখতে পারবো না, তাই চলে যাচ্ছি। আবারও আসব। ঈশান মলিন হেসে বের হয়ে গেল। পিহু ঈশানের চলে যাওয়া দেখল। তবে কি ওদের মধ্যে কিছু ঠিক হয়নি? অবশ্য সবাই আশা করেছিল ওদের সব কিছু ঠিক হয়ে যাক। মীরা আবারও ঈশানকে ফিরিয়ে দিল। ইফাস পিহুকে বলল, তোমার কথা মতো আমি কেস তুলে নিয়েছি পিহু। তবে কি জানো, তবুও তুমি বিশ্বাস করলে না যে আমি সত্যি অনুতপ্ত। তুমি আমাকে ক্ষমা নাইবা করলে, কিন্তু ঈশান আর মীরার জীবনটা নষ্ট করো না। মীরাকে একটু বোঝাও। নিজের কাঙ্ক্ষিত জিনিসটা না পেলে ঈশান পাগল হয়ে যায়। এরপর না জানি ঈশান কী করবে। ইফাজকে সে মেনে নিতে পারবে না কোনোদিনও। ইফাজের দেওয়া কষ্টগুলো ভোলার নয়, কিন্তু ওদের সম্পর্কের টানাপোড়েনে ঈশান মীরার সম্পর্ক নষ্ট হতে চলেছে। পিহুর কথা ভেবেই মীরা এসব করেছে, এটা পিহু ভালো করেই বুঝতে পারছে। কিন্তু যতই হোক, পিহু ইফাজকে মানতে পারবে না। এতগুলো বছর আলাদা থেকে ইফাজের প্রতি অনীহা সৃষ্টি হয়েছে পিহুর। পিহুর গুটিসুটি মেরে মীরা রুমে যায়। মীরা খাটের উপর বসে চোখের পানি ফেলছে। পিহু গিয়ে মীরার সামনে বসতে সে চোখের পানি মুছে স্বাভাবিক হলো। পিহু বলল, আমার জন্য নিজের পছন্দকে মাটি দিস না মীরা। আমি চাই তুই সুখী হ। মীরা পিহুর দিকে চোখ তুলে তাকিয়ে বলল, আমিও চাই তোমাকে খুশি দেখতে। আর ভালো আব্বুর কাছে ফিরে গেলে তুমি কখনোই সুখী হবে না। তাই আমি ঈশানের সাথে সম্পর্কে জড়াতে চাই না। পিহু হাসল, বলল, আমি আর কদিন বাঁচবো বল? এই কদিনের জন্য নিজের ইচ্ছেকে বিসর্জন দিস না মীরা। তুমি যতদিন বাঁচবে ততদিন আমি এভাবেই তোমার কথা ভেবে যাব। আমি আর নিতে পারছি না। ঈশানকে বলো এসবের মধ্যে না আসতে। এতে না ঈশান সুখী হবে আর না তুমি আমি। তাহলে এসবের মধ্যে জড়ানো দরকার কি? তুমি কেন আমাকে লন্ডন পাঠালে? ওরা সবটা না জানলেই ভালো হতো। আমরা আর ওরা সুখেই থাকতাম। আমার লন্ডন যাওয়াটাই ভুল হয়েছে। মীরার কথা জবাব দিল না পিহু। মীরা তো সত্যি কথাই বলেছে। সবটা মিটমাট করতে গিয়ে সব গুলিয়ে ফেলছে। পিহু রুম থেকে বেরিয়ে চলে যায়। মীরা দরজা বন্ধ করে দেয়। হাঁপিয়ে গেছে মীরা। এসব নিতে কষ্ট হচ্ছে। ওদের চারজনের মধ্যে যেন প্রতিযোগিতা চলছে। কে আগে কার অপ্রিয় হয়ে উঠবে এ নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। এই প্রতিযোগিতায় প্রথম স্থান সবাই পাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। প্রিয় মানুষকে কি এত সহজে অপ্রিয় করা যায়? চোখ বন্ধ করতে ঈশানের মলিন মুখটা বেশি ওঠে। সাথে সাথে মীরা চোখ মুখে ফেলে। কিন্তু বললে যদি ঈশান কোনো ঝামেলা করত। না, ঈশানকে কথাগুলো না বলাই ভালো হয়েছে। এতে ঈশান আরও ভেঙে পড়ত। দরজা ধাক্কানোর শব্দে হুড়মুড়িয়ে উঠে বসল মীরা। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি সে। সকাল সকাল চোখে ঘুম নেমে এসেছিল, তাই একটু ঘুমিয়েছিল মীরা। দরজায় এমন আঘাত করায় চমকে ওঠে। গায়ের শাড়িটাও পাল্টায়নি মীরা, ওভাবেই ঘুমিয়েছিল। মীরা দ্রুত দরজা খুলতে পিহুকে দেখে।
পিহুর মুখ দেখে বুঝলো সে চিন্তায় আছে। মীরা কিছু জিজ্ঞেস করার আগেই পিহু বলে উঠল, তোকে বলছিলাম না যে আমার কথা ভাবিস না, নিজের মনের কথা ভাব, তুই শুনলি না। এখন তোর জন্য যদি আমার ছেলের কোনো ক্ষতি হয় তখন কি হবে? পিহুর কথার মানে মীরা বুঝলো না। সে বলল, কি বলছো তুমি? কি হয়েছে জানতে চাস? কাল রাতে ঈশান বাড়িতে ফিরেনি, কোথায় আছে কে জানে। এখন ওকে আমরা কোথায় খুঁজবো? যদিও নিজের কোনো ক্ষতি করে দেয়, আমি এত বছর পর ঈশানকে পেয়ে আবারও হারাবো? মীরার বুকটা ধক করে উঠল। ঈশান এমন কেন? একটু কি শান্ত থাকতে পারে না নাকি? এত জেদ তো ভালো না। মীরা পিহুকে পাশ কাটিয়ে আসতে দেখলো ইফাজ বসে আছে। সেও খুব চিন্তিত। ঈশানের জন্য সারা রাত চিন্তা করে গেছে ইফাজ। সকালে ঈশানের খবর না পেয়ে ছুটে এসেছে তাই। মীরা ইফাজকে বলল, ঈশানকে ফোন করেছিলেন? করেছি, কিন্তু ধরছে না। আবার করে দেখুন। আর হ্যাঁ, আপনারা যত দ্রুত সম্ভব লন্ডন ফিরে যান। আমাকে আর মণিমাকে একটু শান্তিতে থাকতে দেন। ইফাজ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমরা চলে যাব মীরা, আর কোনো দিন তোমাদের সামনে আসবো না। কিন্তু ঈশানকে ফিরিয়ে দিয়ে তুমি ঠিক করোনি। পিহু বলল, এখন এসব বলার সময় নয়, ঈশানকে কল করো। চোখের উপর সূর্যের আলো ফুটতে চোখ কুঁচকে যায় ঈশানের। তার উপর ফোনটা বেজেই চলছে। ঘুমের 12টা বেজে গেছে। চোখ খুলে আস্তে আস্তে উঠে বসেছে। চারপাশে তাকিয়ে দেখে শুধু ক্ষেত আর ক্ষেত। কৃষকরা চাষ করছে। ঈশান একটা উঁচু মাটির টিলার উপর শুয়ে আছে। কাল রাতে বার থেকে এক গাদা মদের বোতল কিনে নিয়ে এখানে এসেছে সে। আন্দাজে গাড়ি চালিয়ে কোথায় এসেছে সে নিজেও জানে না। সারা রাত ধরে মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিল ঈশান। ফোনের দিকে তাকিয়ে দেখল ইফাজের কল। ঈশান ফোন রিসিভ করতে ইফাজ ব্যস্ত গলায় বলল, কোথায় তুই ঈশান? বাড়িতে আসছিস না কেন? আমার বুঝি চিন্তা হয় না? আমি ঠিক আছি আপু। কোথায় তুই বল আমাকে, আমি নিতে আসছি তোকে। ঈশান চারদিকে তাকালো, কিন্তু বুঝতে পারলো না যে সে কোথায় আছে। একজন কৃষককে ডেকে জায়গাটার নাম জেনে ইফাজকে বলল। ইফাজ ঈশানকে অপেক্ষা করতে বলে বের হতে নিলেই পিহু বলল সেও যাবে। ঈশানের জন্য পিহুরও চিন্তা হচ্ছে। পিহুকে যেতে দেখে মীরাও সাথে গেল। পিহুকে তো আর একা ছাড়া যাবে না। ড্রাইভারকে জায়গাটার নাম বলে সেখানে নিয়ে যেতে বলল। প্রায় 1.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত জায়গায় ওরা পৌঁছে যায়। এখানকার রাস্তা আঁকা বাঁকা বেশি। ধীরে সুস্থে গাড়ি চালানোর জন্য দেরি হয়েছে। ঈশান এমন একটা জায়গায় কিভাবে এলো? গাড়ি থেকে নেমে ইফাজ আবারও ঈশানকে কল করে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে পেয়েও যায় ঈশানকে। মাটির টিলার উপর হাত পা ছড়িয়ে বসে আছে ঈশান। ইফাজ গিয়ে ঈশানকে বকাবকি করল। ঈশান নেশায় ডুলছে এখনো। পিহু এগিয়ে এসে বলে উঠল, এসব কি ঈশান, তুই ড্রিঙ্কস করিস? সি। ঈশান হেসে বলল, এটাই আমার নিত্যদিনের সঙ্গী আম্মু। চাইছিলাম এটাকে ছাড়তে, কিন্তু পারলাম কই। ঈশান মীরার দিকে তাকিয়ে বলল, তুই কেন এসেছিস? আবার কি বলবি? মারবি নাকি? বলেই হাসল ঈশান। মীরার রাগ হলো। মদ খাওয়া সে একদমই পছন্দ করে না। ঈশান সেটাই করেছে। মীরা মুখ ঘুরিয়ে নিল। পিহু বলল, আগে বাড়িতে যাই, তারপর এর একটা ব্যবস্থা করছি। এবার আমি যা বলবো তাই হবে, তোরা কেউ কোনো কথা বলবি না। ঈশানকে নিয়ে গাড়ির পেছনের সিটে বসালো পিহু। মীরা গিয়ে সামনের সিটে বসে। ঈশানের পাশে সে বসবে না। ড্রাইভারকে ঈশানের গাড়ি নিয়ে চলে যেতে বলল। ইফাজ ড্রাইভিং সিটে বসলো, আর মীরা ইফাজের পাশে। পিছনের সিটে ঈশান আর পিহু বসেছে। ইফাজ ধীরে ধীরে ড্রাইভ করছে। রাস্তাটা বেশি ভালো না, আঁকাবাঁকা, তাই গাড়ি চালানো রিস্ক। ভাগ্যিস ঈশানের কোনো ক্ষতি হয়নি। আর আগের মাথায় কীভাবে গাড়ি চালিয়েছিল কি জানি, তবে ঈশানের কিছু হয়নি, এটাই ভালো। ঈশান মাথাটা পিহুর কাঁধে এলিয়ে দিল। চোখ বন্ধ করে ফেলল সে। খুবই ক্লান্ত ঈশান। পিহু এবার মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। যেভাবেই হোক সে ঈশানের হাতে মীরাকে তুলে দেবেই দিবে। এতে যা হয় হবে। ঈশানের কষ্টটা সে সহ্য করতে পারছে না। মীরা সামনের দিকে তাকিয়ে আছে। একটু আগ পর্যন্ত ঈশানের জন্য চিন্তা হচ্ছিল, কিন্তু ঈশান যে মদ গিলছিল কে জানতো। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আবারও সামনে তাকাতে চিৎকার করে উঠল মীরা। সামনে থেকে একটা মাইক্রো এসে সজোরে ধাক্কা মারে ওদের গাড়িতে। ইফাজ ভালোভাবেই গাড়ি চালাচ্ছিল, কিন্তু সামনে থেকে আসা গাড়ির চালক বোধ হয় বেসামাল হয়ে গাড়ি চালাচ্ছিল। ইফাজের পক্ষে একা তো সামাল দেওয়া সম্ভব নয়, তাই ধাক্কা লেগে গেছে। ইফাজের গাড়ি রাস্তার পাশে বড় একটা গাছের সাথে ধাক্কা খায়, আর দ্বিতীয় গাড়িটা পাশের খাদে পড়ে আগুন ধরে যায়। ইফাজের গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। মীরার নীল রঙের শাড়িটা লাল বর্ণ ধারণ করেছে। রক্তে ভেসে যাচ্ছে নীল শাড়িটি। মীরা সুন্দর চোখ জোড়া বন্ধ হয়ে আসছে। ইফাজেরও কোনো সাড়া নেই। ঈশানের মাথায় হাতে চোট লেগেছে। গাড়ির সামনের কাঁচ এবং জানালাগুলো ভেঙে গেছে। পিহুর জ্ঞান আছে, কিন্তু নড়তে পারছে না। পিহু কম চোট পেয়েছে কারণ ঈশান দু হাতে আগলে ধরেছিল পিহুকে, যার জন্য পিহু কম ব্যথা পেয়েছে। তবুও রক্তে ভেসে যাচ্ছে পিহুর গাও। রাস্তার মানুষগুলো দ্রুত এগিয়ে আসে। অন্য গাড়িতে করে সবাইকে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। 4 জনই গুরুতর আঘাত পেয়েছে, তাই কেউ কারো কাছে যাওয়ার সুযোগ পেল না। এখন সবাইকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হবে।
হসপিটালের বেডে শুয়ে আছে ঈশান, পাশেই পিহু বসে আছে, মাথায় তার ব্যান্ডেজ করা। সামির মুক্ত মোহিত আছে। ঈশানের জ্ঞান ফিরেছে আজ 5 দিন পর। ঈশানের জ্ঞান ফিরেছে 3 দিন আগে। পিহুর জ্ঞান ফিরেছে। 4 জনের মধ্যে পিহুই একটু কম জখম হয়েছে, বাকি 3 জনের অবস্থা খারাপ। তবে এখন ঈশানও আগে থেকে একটু সুস্থ হয়েছে। ঈশান উঠে বসে চারদিকে তাকিয়ে বলল, আম্মু তুমি ঠিক আছো? আব্বু কোথায়? আর মীরা? ঈশানের কথায় পিহুর চোখ জোড়া ভিজে উঠল। কান্নারত কণ্ঠে বলল, মীরা ঠিক আছে, আর তোর আব্বুও ঠিক আছে, চিন্তা করিস না। পিহুর কণ্ঠ শুনে ঈশানের কেমন যেন সন্দেহ হলো। বলল, আমি ওদেরকে দেখতে যাবো এক্ষুনি। না না ঈশান, তুই আগে একটু রেস্ট নি, তারপর না হয় যাস। তুই তো অসুস্থ। আম্মু আমি এক্ষুনি যাব, আমাকে আটকিও না, বলে ঈশান বেড থেকে নেমে পড়ে। বেলকনির থাই গ্লাস খোলা, হাওয়া হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করছে। সাদা পর্দাগুলো দুলছে, সাথে সূর্যের আলো এসে পড়ছে সারা রুমে। চোখে আলো পড়তে চোখ কুঁচকে এলো ঈশানের। ওপাশ ফিরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। হালকা শীত পড়েছে, খুবই শীঘ্রই শীতের প্রকোপ বাড়বে। বরফে ঢেকে যাবে পুরো লন্ডন শহর। পা টিপে টিপে ঈশানের রুমে প্রবেশ করলো ছোট্ট মেয়েটি। ঈশানকে ঘুমিয়ে থাকতে দেখে নাক ফুলালো সে। চোখ মুখ কুঁচকে খাটের উপর বসে পড়ে। একটানে কম্বল সরিয়ে দিল, কিন্তু ঈশানের ঘুম তাতে ভাঙল না। মেয়েটি ঈশানকে ধাক্কা দিয়ে বলতে লাগলো, পাপা উঠো। ঈশান মেয়েটার ছোট ছোট হাত দুটো আঁকড়ো ধরে চোখ বন্ধ করেই বলল, কি হয়েছে আমার প্রিন্সেসের? মেয়েটি ঠোঁট উল্টে বলল, আম্মু নেই পাপা, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পাশে আম্মু নেই, আবারও কোথাও চলে গেছে। ঈশান চোখ মেলে মেয়েটির দিকে তাকালো। ওর চোখে ক্লান্তি ফুটে উঠেছে। অফিসের কাজ শেষ করে অনেক রাতে বাসায় ফিরেছে। কাজের ভীষণ চাপ, সবটাই একা হ্যান্ডেল করতে হচ্ছে ঈশানকে। ঈশান উঠে বসে বলল, ডোন্ট ওয়ারি মাই প্রিন্সেস, তোমার আম্মুকে খুঁজে পেতে আমার একটুও সময় লাগবে না। ওয়েট, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। ঈশান উঠে ফ্রেশ হতে চলে যায়। ছোট্ট মেয়েটি ঈশানের বিছানার উপর বসে রইল। একটু পরে তোয়ালে হাতে বের হয় ঈশান। দেখলো মৌসি ওর বিছানায় গালে হাত দিয়ে বসে আছে। মেয়েটা পুরোই পুতুলের মতো দেখতে, যে কেউ দেখলে আদর করতে চাইবে। অতিরিক্ত বর্ষার কারণে গাল দুটো সবসময় লাল হয়ে থাকে। কেউ ছোঁয়া দিলে বোধহয় গাল বেয়ে রক্ত ঝরছে। ঈশান হেসে মোড়ে মৌসির কাছে গিয়ে বলল, মন খারাপ করে না মা, আমি তোমার আম্মুকে খুঁজে এনে দিব। মৌসি হাসল, এতে ঈশানের মুখেও হাসি ফুটল। মৌসির হাত ধরে রুম থেকে বের হলো। দুজন সার্ভেন্টের কাছে মৌসিকে দিয়ে বের হয়ে গেল। গাড়ি স্টার্ট দিতে দিতে সে কাউকে ফোন করলো। ফোন কেটে দিয়ে গাড়ি স্টার্ট দিল সে। গন্তব্য হাইড পার্ক। বার্মিংহাম প্যালেস থেকে একটু দূরে হাইড পার্ক। এটা লন্ডনের সবচেয়ে বড় রয়্যাল পার্ক। পার্কের সামনে এসে গাড়ি থামায় ঈশান। গাড়ি থেমে চারদিকে চোখ বোলায়। চারদিকে সারি সারি বিশাল গাছ। বড় একটা মাঠও আছে। রাস্তার পাশে বসার জন্য বেঞ্চও আছে। ঈশান পার্কের ভিতরে ঢুকলো। গায়ে তার সাদা রঙের শার্ট আর জিন্স। ঈশান এদিক ওদিক তাকিয়ে একজনকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ খুঁজে পেয়েও গেল। দূর থেকে সে দেখতে পেল গাঢ় সবুজ রঙের শার্টের সাথে স্কার্ট পরা মেয়েটাকে। গলায় একটা স্কার্ফ ঝোলানো। সে কারোর সাথে কথা বলতে ব্যস্ত। মুখে হাসি ঝুলিয়ে ঈশান সেদিকে এগিয়ে গেল। মীরা সাবরিনের সাথে কথা বলতেছিল এতক্ষণ। মীরা সাবরিনের দিকে তাকিয়ে আছে। মুখে হাসি রেখে বলল, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আচ্ছা তুমি কি এখানে রোজ রোজ আসো? সাবরিন বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, রোজ আসা হয় না, তবে মাঝে মধ্যে আসি। কখনো কখনো একা আসি, তো কখনো হাজব্যান্ডের সাথে আসি। মীরা হাসল। তখনই ঈশান এসে দাঁড়ালো ওদের সামনে। মীরা চোখে দিয়ে ঈশানের দিকে তাকালো। মুখের হাসিটা তার কিঞ্চিত সরে গেছে। মীরা চোখের দিকে তাকিয়ে ঈশানের আর কিছু বুঝতে বাকি রইল না। সে মীরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি ঈশান। মীরা কিছুক্ষণ ঈশানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, আমি মীরা, আমি কি বসতে পারি? মীরা সরে বসে ঈশানের জন্য জায়গা করে দিয়ে বলল, শিওর। ঈশান বসে পড়ল। সাবরিনের দিকে তাকিয়ে বলল, তুমি কখন এসেছ? এই তো এক্ষুনি। মীরা সাবরিনের আর ঈশানের দিকে তাকিয়ে বলল, তোমরা দুজন দুজনকে চেনো? সাবরিন মাথা দুলিয়ে বলল, আমরা দুজন খুবই ভালো ফ্রেন্ড। ও। সাবরিন মীরাকে বলল, তুমি আমাদের ফ্রেন্ড হবে? মীরা বুঝল না যে সে কি বলবে, তাই সে চুপ করেই রইল। ঈশান সাবরিনকে বলল, ছেড়ে দাও সাবরিন, যে বন্ধু হতে চায় না তাকে জোর করে লাভ নেই। জোর করে বন্ধুত্ব করা যায় না। মীরার আবার অস্বস্তি বোধ হতে লাগলো। সে রাজি হয়ে গেল বন্ধু হতে। কিছুক্ষণ কথা বলার পর মীরা উঠে দাঁড়িয়ে বলল, আমি আসি। ঈশান মীরার কথার পিঠে বলে উঠল, কোথায় যাচ্ছ? ঈশানের প্রশ্নে মীরা অবাক হয়। এই তো পরিচয় হলো, আর এখনই প্রশ্ন করলো। মীরার দৃষ্টি দেখে ঈশান বলল, না মানে এখন তো আমরা বন্ধু, তাই তুমি কোথায় যাচ্ছ সেটা তো জানতেই পারি, তাই না? মীরা কৃত্রিম হাসি দিয়ে বলে উঠল, বাড়িতে যাচ্ছি। সাবরিন প্রশ্ন করলো, বাড়ি কোথায় তোমার?
সাবরিনের প্রশ্নে মীরা চমকে তাকালো। সত্যি তো, ওর বাড়ি কোথায়? ও তো জানে না। সকালে ঘুম থেকে উঠে একটা বিছানার উপর নিজেকে আবিষ্কার করেছিল মীরা। কোনো কিছু না ভেবেই সে বাড়ি থেকে বের হয়ে এখানে এসেছে। তাহলে কি ওই বাড়িটা মীরা ছিল? হবে হয়তো, কিন্তু মীরার মনে পড়ছে না কিছু। এত মন ভোলা সে কবে থেকে হলো? মাথা বন বন করছে মীরার, সাথে প্রচণ্ড ব্যথাও শুরু হয়ে গেছে। আশেপাশে সব কিছু কেমন গোলাটে দেখাচ্ছে। দু হাতে মাথা চেপে ধরল মীরা। মীরার এরকম অবস্থা দেখে ঈশান ঘাবড়ে যায়। মীরাকে ধরে বেঞ্চে বসায়। তারপর সাবরিনকে বলল, এসব বিষয়ে জিজ্ঞাসা করো না সাবরিন, মীরা নিতে পারে না। দেখছো না মীরা কীরকম করছে? সাবরিন মলিন কণ্ঠে বলল, সরি, আমি ভাবতে পারিনি। মীরা মাথা চেপে ধরে বলল, আমি কোথায় থাকি তা মনে পড়ছে না কেন? মাথাটা এত ব্যথা করছে কেন? ঈশান মীরার হাত ধরে বলল, জাস্ট রিল্যাক্স মীরা, এসব ভেবো না। তোমাকে বাড়ি যেতে হবে না, চলো আমার সাথে। আমার বাড়িতে যাবে তুমি। মীরা সূচক দৃষ্টিতেই ঈশানের দিকে তাকালো। ঈশান বলল, একটু আগেই তো আমরা বন্ধু হলাম, তাই না? তাহলে আমার বাড়ি যেতে তোমার আপত্তি কোথায়? চলো, তোমার ভালো লাগবে এতে। মীরা ঈশানের দিকে তাকালো, তবে মাথাটা এখনও ব্যথা করছে খুব। ঈশান মীরার হাত ধরে পার্ক থেকে বের হয়ে এলো। শরীর দুর্বলতায় মীরা কথা বাড়ালো না। ঈশান গাড়ি স্টার্ট দিল। সাবরিনকে বিদায় দিয়ে ওরা বাড়িতে ফিরে এলো। ঈশান যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক, শেষমেশ মীরাকে বাড়িতে আনা গেল। বাড়ির ভিতর ঢুকতেই মীরা অবাক হয়ে তাকালো। সকালে তো সে এরকম একটা বাড়ি থেকে বের হয়েছিল। চারদিক ঘুরে ঘুরে সে দেখতে লাগলো। হঠাৎ চোখ গেল সোফায় বসে থাকা মধ্যবয়সী এক নারীর উপর। ছাই রঙের সুতির শাড়ি পরেছে সে। মীরাকে দেখে সে তাকে কাছে ডাকলো। মীরা যেন সব গুলিয়ে যাচ্ছে। কী সব ভাবতে ভাবতে মীরা সোফায় গিয়ে বসলো। পিহু মুচকি হেসে বলল, কি খাবে মীরা? ব্রেকফাস্ট নিশ্চয় করনি? পিহুর কথায় মীরা অবাক হয়ে গেল। ইনি কীভাবে মীরার নাম জানলো? আর মীরা তো আজকে দেখেছে মহিলাটাকে। মীরা বলল, আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনি কি আমাকে চিনেন? পিহু এক পলক ঈশানের দিকে তাকিয়ে থেকে বলল, ঈশান বলেছে তোমার কথা। মীরার মাথায় এবার আরও ঘোরাতে লাগলো। বলে কি? এত তাড়াতাড়িতে ঈশান কি বলল? প্রশ্নের জটলা পাকিয়ে মীরার কথা ঘোরাতে লাগলো। পিহু মীরার মাথায় হাত রেখে বলে, বেশি প্রেশার নিও না, চলো। পিহু মীরাকে নিয়ে টেবিলে বসে। ঈশান নিজের রুমে চলে গেছে। মীরাকে নিয়ে হসপিটালে যেতে হবে, তারপর ওখান থেকে অফিসে যাবে ঈশান। মীরা খাচ্ছে, তবে ওর মনটা কেমন যেন করছে। বারবার কিছু মনে করার চেষ্টা করেও সে সফল হলো না। কিছুক্ষণ বাদে ঈশান চলে আসে। মীরা পাশে নিঃশব্দে বসে পড়ল। সবাই স্বাভাবিকই আচরণ করছে, কিন্তু মীরার অস্বস্তি হচ্ছে। একে তো বাড়িটা চেনা চেনা লাগছে, কিন্তু মনে পড়ছে না। খাওয়া শেষে মীরাকে নিয়ে বের হয় ঈশান। যেহেতু মীরার এই মুহূর্তে কিছু মনে পড়ছে না, সেহেতু ঈশানের সাথে যাওয়াটাই প্রাধান্য দিচ্ছে মীরা। হসপিটালের সামনে গাড়ি থামালো ঈশান। মীরাকে বের হতে বলে সেও বের হয়। মীরাকে ডক্টরের কেবিনে নিয়ে যেতে দুজন নার্স এসে মীরাকে নিয়ে গেল। মীরা শুধু চেয়ে চেয়ে দেখছে। ঈশান ডক্টরকে বলল, আজও মীরা সব কিছু ভুলে গেছে, প্লিজ কিছু একটা করুন। ডক্টর ঈশানের কাঁধে হালকা চাপড় মেরে বলল, রিল্যাক্স ঈশান, আমি দেখছি। ডক্টর চলে যেতে ঈশানও চলে আসলো। এই মুহূর্তে সে মীরার সাথে দেখা করতে পারবে না। মীরাকে অবস্থায় দেখলে তার খারাপ লাগবে, তাই ঈশান সোজা অফিসে চলে যায়। অফিসের কাজ সারতে সারতে অনেক রাত হয়ে গেল। ঈশান গাড়ি নিয়ে বের হতে পিহুর ফোন এলো। পিহু জানালো সে হসপিটালে আছে। ঈশানও যেন চলে যায়। ক্লান্তি থাকা সত্ত্বেও ঈশান হসপিটালের মুখও গাড়ি কুড়ালো। হসপিটালের কেবিনে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো পিহু। বেডের উপর শুয়ে থাকা কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে মুখে কিঞ্চিত হাসি ফুটে ওঠে। আস্তে আস্তে পা ফেলে বেডের সামনে থাকা টুলটায় বসে পড়ল পিহু। স্নিগ্ধ হেসে তাকালো ইফাজের মুখের দিকে। পিহু ভেবে নিয়েছে যে সে মন খারাপ করে থাকবে না, কাঁদবেও না। কেঁদে কী হবে? সব কিছু কি ঠিক হবে? পিহু সবটাই বিধাতার উপর ছেড়ে দিয়েছে। তিনি যা করেন ভালোর জন্যই করেন। ইফাজের চোখ জোড়া বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক, হাতে ক্যানোলা সহ আরও ডাক্তারি সব জিনিসপত্র লাগানো আছে। যেসবের নাম পিহু জানা নেই। সে শুধু ইফাজের দিকে তাকিয়ে আছে। প্রতিদিনই পিহু ইফাজের সাথে দেখা করতে আসে। আজকে সকালে এসেছিল ঈশান চলে আসার কিছুক্ষণ পর। ইফাজকে দেখতে ইচ্ছে করছিল বিধায় আবারও এসেছে। এরকমটা মাঝে মধ্যেই করে পিহু। পিহু ইফাজের দিকে তাকিয়ে বলল, জানি না কবে তুমি সুস্থ হবে, কবে তোমার সাথে কথা বলতে পারবো। তোমাকে তো বলতেই পারলাম না যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি ভাবতে আমার কাছে তুমি অপ্রিয়, কিন্তু তুমি যে আমার অপ্রিয় নও, শুধুই প্রিয়জন। এই কথাটা না আমি বলার সুযোগ পেয়েছি, না তুমি শোনার সুযোগ পেয়েছ। কিন্তু আমি অপেক্ষা করব তোমাকে কথাগুলো বলার জন্য। আমার বিশ্বাস তুমি একদিন ঠিকই আমার কথা শুনবে। বলতে বলতে পিহু জানালা দিয়ে বাহিরে তাকায়।
আজকে চাঁদ ওঠেনি আকাশে, উঠলেই বা কী হবে? যার সাথে চাঁদ দেখার কথা সে তো দেখতে পারবে না, তাই শুধু শুধু ইচ্ছে রাখার দরকার নেই। সেদিনের পর থেকে আরও দুটো বর্ষাকাল কেটে গেছে দুটো শীত ও বসন্তকাল। অথচ পিহু এই দুটো বছর ইফাজের এই বন্ধ চোখ জোড়াই দেখেছে। এতে পিহুর আফসোস নেই, ইফাজ জীবিত আছে এটাই অনেক। সেদিনের অ্যাক্সিডেন্টের পর থেকে ইফাজ কোমায় আছে। ইফাজের চিকিৎসার জন্য লন্ডন এসেছে ওরা। 2 বছর ধরে কোমায় আছে ইফাজ। ডক্টর কিছু বলতেও পারছে না। ইফাজ পুনরায় কবে সুস্থ হবে তা বলা তাদের কাছে মুশকিল। তবে পিহুর আশা যে ইফাজ একদিন না একদিন সুস্থ হবে। তাকে যে পিহুর না বলা কথাগুলো শুনতে হবে। আর মীরা, সেদিন ইফাজের সাথে মীরার অবস্থাও খারাপ ছিল। তবে মীরার থেকে ইফাজের বেশি জখম হয়। মীরার মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার জন্য ব্রেইনের সমস্যা হয়। 7 মাস হসপিটালে ছিল মীরা, তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। প্রায় সে তার স্মৃতিগুলো বলে যায়, তবে কয়েক ঘন্টা পর হতে আবার সব মনে পড়ে যায়। কখনো কখনো শুধু পিহুকে মনে থাকে, আবার কখনো ঈশানকে। আবার অনেক সময় পিহু আর ঈশান দুজনকে সে ভুলে যায়। মাথায় বেশি প্রেশার দিতে বারণ করেছে ডক্টর। এই ভুলে যাওয়া রোগ আবার শুরু হয় আজকে সকালে। সে ঘুম থেকে উঠে দেখে একটা বিছানায় ঘুমাচ্ছিল। কী সব ভেবে বাহিরে আসে, তারপর ঘুরতে ঘুরতে হাইড পার্কে চলে যায়। এরকম অনেকবার করেছি মীরা, তাই ঈশান সবসময় মীরার উপর নজর রাখে। দুজন লোক সবসময় মীরাকে ফলো করে। সাবরিনও আসে মীরাকে দেখতে, তবে কোনোদিনও মীরা ওকে চিনতে পারেনি। ঈশান হসপিটালে পৌঁছে গেছে। ঈশান জানে ওর মা ওর আব্বুর কাছে, তাই ঈশান সেদিকে গেল না, পিহুকে একা ছেড়ে দিল। ঈশান মীরার কেবিনে গেল। মীরা ঘুমিয়ে আছে। মীরার মাথায় অসংখ্য ডাক্তারি যন্ত্রপাতি লাগানো হয়েছে। ঈশান মীরার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ক্লান্ত দৃষ্টিতে মীরাকে পরখ করে বেরিয়ে আসতে নিলে কেউ একজন ওর হাত ধরে ফেলল। ঈশান ঘুরে তাকিয়ে দেখল মীরা ওর হাত ধরে আছে। ঈশান কোনো কথা বলল না। সে বুঝতে পারছে না যে আদৌ মীরা ওকে চিনতে পারছে তো। ঈশানের চাহনি দেখে মীরা হেসে বলল, আমি আবারও সব কিছু ভুলে গিয়েছিলাম ঈশান। মীরার কথা শুনেই হাসলো ঈশান। তার মানে ঈশানকে চিনতে পারছে মীরা। ঈশান মীরার পাশে বসে ওর হাতে চুমু খেলো। মীরা বলল, আমি বাড়িতে যাব। তুই এখনও সুস্থ না মীরা? আমি সুস্থ আছি। তোমাকে তো বলেছি, আমি যতক্ষণ তোমাকে মনে থাকবে ততক্ষণ আমি তোমার সাথেই থাকতে চাই। আমি এখানে থাকবো না। ঈশান মাথা নাড়িয়ে বলল, আচ্ছা, আমি ডক্টরের সাথে কথা বলে তোকে নিয়ে যাব। মীরা শান্ত দৃষ্টিতে ঈশানের দিকে তাকালো। বলল, মণিমা কোথায়? আর ভালো আব্বু? আম্মু আব্বুর কাছেই আছে। তুই যাবেই? মীরা মাথা নাড়ল। ঈশান ডক্টরের সাথে কথা বলে মীরাকে নিয়ে ইফাজের কেবিনে গেল। ওখানে কিছুক্ষণ থেকে বাড়িতে চলে এলো। পিহু নিজের রুমে গেল। মৌসি ঘুমাচ্ছে। যাওয়ার সময় মৌসিকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিল, এখনও ঘুমাচ্ছে। মৌসি ঠিক মীরার মতোই ঘুম পাগলি। পিহু হাসল মেয়েটার মুখের দিকে তাকিয়ে। তারপর মৌসির পাশে গিয়ে শুয়ে পড়ল। ঈশান ফ্রেশ হয়ে এসেছে। মীরা খাটের উপর টান হয়ে শুয়ে আছে। ঈশান গিয়ে মীরার পাশে শুতে মীরা ঈশানকে জড়িয়ে ধরে ওর বুকের উপর মাথা রাখল। ঈশানও মীরাকে জড়িয়ে ধরে নিল। মীরা বলল, আমি তোমাকে কষ্ট দিচ্ছি তাই না ঈশান? হুম, একদমই না। এই যে মাঝে মাঝে আমি সব ভুলে যাই, তোমাকেও ভুলে যাই, এতে কি তোমার কষ্ট হয় না? না, তুই তো ইচ্ছে করে সব ভুলে যাস না। যতটুকু সময় তোর আমাকে মনে থাকবে ততটুকু সময় আমাকে দিস, তাহলেই হবে। এতেই যথেষ্ট। আমার আর কিছু চাই না। আমার শুধু মীরাকে চাই, মীরার স্মৃতি না। তোর মনে থাক বা না থাক, আমার তোকে মনে থাকবেই, এতেই হবে। মীরা আরেকটু শক্ত করে ঈশানকে জড়িয়ে ধরে বলল, আমি চাই না তোমাকে ভুলে যেতে। আমি তোমাকে আমার স্মৃতিতে সব সময় ধরে রাখতে চাই, কিন্তু পারি না কেন? আমার জন্যই সব হয়েছে। আমি সেদিন ওইখানে না গেলে অ্যাক্সিডেন্ট হতো না। না, সবই ভাগ্য। আমাদের ভাগ্য ছিল এটা, তাই হয়েছে। ছাড়ো পেছনের কথা। মৌসি কোথায়? আম্মুর কাছে ঘুমাচ্ছে। মীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, মৌসিও তো কষ্ট পায় আমি যখন ওকে ভুলে যাই। শুধু শুধু ওর মনটা খারাপ হয়ে যায় বলো। ওকে না আনলেও পারতে। মৌসি তো ওর আম্মুকে চেয়েছিল, আমি দিয়েছি। তোকে কাছে পেলে মৌসি খুশি হয়, বুঝিস না? বুঝি তো। তারপর কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকলো। ঈশানেরও ঘুম আসছে না। মীরাও জেগে আছে। মীরা এখন মৌসির কথা ভাবছে। বাংলাদেশ থাকতে একটা আশ্রম থেকে মৌসিকে দত্তক নেয় ঈশান আর মীরা। মীরার এই অবস্থায় কনসিভ করতে ডক্টর বারণ করে দিয়েছে। কখন বলে গিয়ে কী করে ফেলে কে জানে। ঈশানের খেয়াল রাখা শর্তে অনেকবার হারিয়ে গিয়েছিল মীরা। বিপদেরও সম্মুখীন হয়েছে। তাছাড়া বেবি কনসিভ করলে শারীরিক সমস্যাও হতে পারে। তাই ঈশান এ বিষয়ে কখনোই মীরার সাথে কথা বলেনি। সে শুধু মীরাকে চাই। মীরাকে নিয়ে রিস্ক নিতে ঈশান নারাজ। তাই বাবা মাহারা মৌসিকে নিজের সন্তানের স্থানেই বসায়। ঈশান মীরার বিয়েটাও হুট করেই হয়ে যায়। ঈশান চেয়েছিল ইফাজ সুস্থ হোক, তারপর বিয়ে করতে। কিন্তু পিহুর কারণেই ওদের বিয়েটা করতেই হয়।
মীরা আবার কখন সব ভুলে যায়, সেজন্য বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়, কোনো অনুষ্ঠান ছাড়াই। ঈশান মীরাকে নিয়ে এভাবেই সারা জীবন কাটাতে পারবে, কিন্তু ওর চিন্তা পিহু আর ইফাসকে নিয়ে। ইফাস কবে সুস্থ হবে, কবে ওর মায়ের মুখে হাসি ফুটবে। ঈশান শান্ত গলায় বলল, মীরা, ভালোবাসা দিবি আমাকে? মীরা চোখ তুলে ঈশানের দিকে তাকালো। ঈশান অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে মীরার দিকে। এই দৃষ্টি মীরা কখনোই উপেক্ষা করতে পারবে না। মীরা স্নিগ্ধ হেসে ঈশানের গালে গভীর চুমু খেলো। ঈশান হেসে বলল, যাক, তাহলে ভালোবাসা বুঝেছিস? মীরা ব্রু কুঁচকে তাকিয়ে বলল, মানে? তোর কাছে তো আদের মনেই থাপ্পড় মারা, বলি ঈশান মৃদু হাসল। মীরা ঈশানের চুল টেনে দিতে ঈশান বলল, মারছিস কেন? এই কথাটা আমার নয়, মোহিতের। মোহিত আমাকে এসব বলেছে। তুমিও পিচ্ছিটার কথা শোনো কেন? পাজিল একটা। মোহিতকে পিচ্ছি বলিস না, এখন সে অনেক বড় হয়েছে। 3টা গার্লফ্রেন্ড অলরেডি বানিয়ে ফেলেছে, আশা করি আরও বানাবে। তবে যেই মোহিতের মুখে সবসময় হাসি থাকতো, সেই মোহিত সেদিন তোর জন্য অনেক কেঁদেছিল। মীরা বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, মোহিত হাসি খুশি চঞ্চল স্বভাবের ছেলে, ছোট থেকেও আমার কাছেই থেকেছে। আমাকে খুব ভালোবাসে, তাই সবসময় জ্বালাতো, এজন্য অনেক মারও খেয়েছে। বাদ দে এসব, আজকে শুধু আমরা একে অপরের কথা শুনবো, না ভালোবাসবো। মীরা হাসল। ঈশানের সাথে কাটানো ভালো লাগার মুহূর্তগুলো কিনা বলতে হয় না। এই সময়গুলো হাজার চাইলেও মীরা মনে রাখতে পারে না, কিন্তু মীরা এটা চায় না। মীরা জানে যখনও সব ভুলে যায় তখন ঈশানের খুব কষ্ট হয়, কিন্তু তা প্রকাশ করে না, যাতে মীরা কষ্ট না পায়। সকালে খাওয়ার টেবিলে বসে আছে সবাই। মীরা মৌসিকে খাইয়ে দিচ্ছে। কালকে সারা দিন ডক্টর কাছে থাকার জন্য সব ঠিক আছে, এজন্য সাবরিনও এসেছে, একাই এসেছে। সে মীরার সাথে কথা বলতে ব্যস্ত। ঈশান দ্রুত খাচ্ছে, তাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। তখন ঈশানের ফোনে কল এলো। অপর পাশের ব্যক্তির কথা শুনে থমকে যায় ঈশান। ফোন কেটে দিল। পিহু জিজ্ঞেস করলো, কি হয়েছে ঈশান? ঈশান ছলছল নয়নে মায়ের দিকে তাকিয়ে বলল, শেষ রাতের দিকে আব্বুর জ্ঞান ফিরেছে, কথাও বলেছে। ঈশানের কথা শেষ হতে না হতে পিহু দাঁড়িয়ে পড়ল। জ্বরের বেগে ছুটে বাড়ি থেকে বের হয়ে যায়। ঈশান উঠতে নিলে মীরা ঈশানের হাত ধরে ফেলে বলে, আজকের এই খুশিটা মণিমাকে একান্তে কাটাতে দাও। যে খুশির জন্য এত অপেক্ষা, সেই খুশিতে বিরক্ত না করাটাই ভালো। আমরা না হয় পরে যাব। ঈশান মাথা নাড়ল। মীরার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ল। পিহুকে এই অবস্থায় দেখতে পারছিল না মীরা। গাড়ি ছুটছে আপন গতিতে। পিহু বারবার ড্রাইভারকে তাড়া দিচ্ছে। অস্থিরতা বাড়ছে পিহুর। তাহলে কি ইফাস সুস্থ হয়ে যাবে? পিহুর কথা শুনতে পারবে? পারতেই হবে ইফাসকে। বাকি বর্ষা, শীত, বসন্ত একসাথেই কাটাবে সে ইফাজের সাথে। এতদিন আমাবস্যা থাকার পর পিহুর মনের আকাশে চাঁদ উঠেছে। এবার সব ভালো হতেই হবে। ইফাসকে সে সত্যি বলবে আমি তোমার অপ্রিয় সেই প্রিয়জন না, শুধুই প্রিয়জন, আর সারা জীবন প্রিয়জন হয়েই থাকবো। চোখের পানি মুছছে পিহু। এটা যে সুখের কান্না। শুধু দুঃখ পেলে মানুষ কাঁদে না, সুখেও মানুষ অনেক সময় কেঁদে ফেলে। পিহুর আজকে সুখের কান্না। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অপ্রিয় সেই প্রিয়জন। এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।